চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৭৮ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৭৮ পৃষ্ঠায় দেখো দুইটা গুরুত্বপূর্ণ ম্যাথ আছে, যেটা গাণিতিক বাক্যের সাহায্যে এখানে সমাধান দেখানো আছে। তো আমরা সেটাই বিস্তারিতভাবে বুঝবো। তো ৬ নম্বর অঙ্কটা আগে আমরা পড়ি এবং সেটা থেকে কিছু বোঝার চেষ্টা করি যে কীভাবে সমাধান করতে হবে। যেমন দেখো এখানে দেওয়া আছে গিয়াস সাহেবের ৫,৫০০ টাকা ছিল, সেখান থেকে তিনি ১,৫০০ টাকা নিজের জন্য রেখে বাকি টাকা দুই সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানকে তাদের মা আরও ১,৮০০ টাকা করে দিলেন। তাদের প্রত্যেকে কত টাকা হবে? তো এখন গিয়াস সাহেবের কাছে মোট টাকা ছিল কত? ৫,৫০০। সেখান থেকে সে রেখে দিচ্ছে নিজের জন্য কত টাকা? এই ১৫০০ টাকা। তাহলে এই ৫,৫০০ থেকে ১৫০০ টাকা বাদ দেওয়ার পরে যে টাকা থাকবে সেই টাকা হচ্ছে দুই সন্তানের মাঝে সমানভাবে ভাগ করে দিবে। তো ভাগ করে দিলে যে টাকা প্রত্যেক সন্তান পাবে তার সাথে তার মা তাকে আরও ১,৮০০ টাকা দিবে। এখন তাদের প্রত্যেকে কত টাকা পাবে? তো দেখো এই ১৫০০ টাকা দিয়ে নিজের জন্য রেখে দিবে, তো সেইটা আমরা প্রথমে ৫,৫০০ টাকা থেকে বিয়োগ করব। যে গাণিতিক বাক্যের সাহায্যে সমাধান দেখাচ্ছে এখানে। তো প্রথমে লিখবো হচ্ছে তাহলে ৫,৫০০। এটা হচ্ছে গিয়াস সাহেবের মোট টাকা। সে নিজের জন্য এখান থেকে রাখছে কত? ১৫০০ টাকা। তো এই কারণে এই ৫,৫০০ থেকে ১৫০০ আমরা বিয়োগ করে দিলাম। বিয়োগ করলে যে টাকা থাকবে সেই টাকা আবার দুই সন্তানের ভিতরে ভাগ করে দিবে। ধরো এখানে ৫,৫০০ থেকে ১৫০০ যদি আমরা বিয়োগ করি, এখানে থাকবে হচ্ছে ৪,০০০ টাকা। তো ৪,০০০ টাকা যদি দুই সন্তান পায়, এক সন্তান পাবে কি ৪,০০০ অর্ধেক। তো এই কারণে এই দুই দিয়ে এই ৪,০০০ টাকাকে ভাগ করলাম। ভাগ করলে এক এক সন্তান ২,০০০ টাকা করে পেল। এখন ২,০০০ টাকার সাথে তার মা আবার প্রত্যেক সন্তানকে দিবে কত? ১,৮০০ টাকা করে। তো সেটা আবার যোগ করতে হবে। যদি দেয়া হয় নতুন করে তাহলে সেই টাকার পরিমাণ বাড়বে, এই কারণে যোগ করতে হবে। আর দুই সন্তান যেহেতু ৪,০০০ টাকা পাবে, এক সন্তান পাবে হচ্ছে ৪,০০০কে ২ দিয়ে ভাগ করলে যে টাকা পাওয়া যায় সেটা। তো এখন আমরা এটা ক্যালকুলেশন করব যে প্রথম বন্ধনী দিচ্ছি এখানে, তাহলে ৫,০০০ থেকে ৫,৫০০ থেকে ১৫০০ টাকা যদি আমরা বিয়োগ করি, এখানে থাকবে ৪,০০০ টাকা। এটা ভাগ করব দুই সন্তানের ভিতরে, আবার তার মা তাকে দিবে এই ১,৮০০ টাকা। এখন ২,০০০কে ২ দিয়ে ভাগ করলে, ৪,০০০কে ২ দিয়ে ভাগ করলে এখানে পাবো আমরা ২,০০০। এর সাথে তার মা আরও দিবে প্রত্যেক সন্তানকে কত? ১,৮০০। তো ২,০০০ আর ১,৮০০ যদি যোগ করি, এখানে এই শূন্য মিলে গেল ০, ৮ আর ০ যোগ করলে ৮, ১ আর ২ যোগ করলে ৩, তার মানে ৩,৮০০ টাকা। এটা হচ্ছে প্রত্যেকে এই ৩,৮০০ টাকা করে পাবে প্রত্যেক সন্তান। তাহলে কত পাবে? বাবার কাছ থেকে পাবে ২,০০০ টাকা, আর মা দেবে আরও ১,৮০০ টাকা। তাহলে মোট মিলে হবে কত? ৩,৮০০ টাকা প্রত্যেক সন্তান পাবে। তো এটা গাণিতিক বাক্যের সাহায্যে আমরা কিন্তু সহজেই করে ফেলতে পারি। চাইলে তুমি লিখেও করতে পারো, তবে লিখে করলে আর একটু বেশি লিখতে হবে। যে বাবার কাছে টাকা আছে, গিয়াস সাহেবের কাছে টাকা আছে ৫,৫০০ টাকা, সে নিজের জন্য রেখে দেয় ১৫০০ টাকা। তো তখন বিয়োগ করা ৫,০০০ থেকে ১৫০০ বিয়োগ করলাম, ৪,০০০ টাকা হলো। তো এখন এই ৪,০০০ টাকা দেওয়া হয় দুই সন্তানকে, সুতরাং দুই সন্তানকে দেওয়া হয় ৪,০০০ টাকা। এক সন্তানকে দেওয়া হয় ৪,০০০ ভাগ ২, সেখান থেকে পেলা ২,০০০ টাকা। এখন তারপরে লিখবা যে প্রত্যেক সন্তানকে তার মা দেয় আরও ১,৮০০ টাকা। তো সুতরাং প্রত্যেক সন্তানের মোট টাকা ২,০০০ যোগ ১,৮০০। তো অনেক লিখতে হবে। আর যদি তুমি এইভাবে গাণিতিক বাক্যের সাহায্যে করো এবং বুঝতে পারো এইভাবে, তাহলে কিন্তু খুব সহজ হয়। তো পরের ম্যাথটাও দেখো, এখানে দেওয়া আছে যে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করার জন্য ১৮৫টি পরিবারের নিকট থেকে ২৫০ টাকা করে তোলা হয়। মানে ধরো কোনো একটা জায়গায় ঘূর্ণিঝড় হয়েছে, ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত যে পরিবার, সেইখানে কিছু আর্থিক অনুদান দেওয়ার জন্য বা কিছু টাকা দিয়ে তাদেরকে সাহায্য করার জন্য এই ২৮৫টি পরিবারের নিকট থেকে ২৫০ টাকা, ১৮৫টি পরিবারের নিকট থেকে ২৫০ টাকা করে তোলা হয় এবং ১০,০০০ টাকা সরকারি অনুদান পাওয়া গেল। তো এই টাকা তো ধরো যে বিভিন্ন পরিবার থেকে তুললো, এই ২৫০ টাকা করে ১৮৫ পরিবার থেকে তুললো, সরকার থেকে আরও ১০,০০০ টাকা অনুদান পেল। তো এই যে মোট যে টাকাটা হলো, সেই টাকা হচ্ছে ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে সমানভাবে ভাগ করে দিবে। তো এখন দেখো এই একটি পরিবার যদি দেয় ধরো এই ২৫০ টাকা,
তাহলে এই 185টি পরিবার দিবে কয় টাকা, এই মোট হবে। এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমরা মোট টাকা পাবো। তো এখন এখানে সেটাই লিখবো যে 185টি হচ্ছে পরিবার, এক একটা পরিবার দেয় কয় টাকা, 250 টাকা। তাহলে 185 পরিবার দিবে 250 গুণ হচ্ছে 185। এই হচ্ছে ধরো যে বিভিন্ন পরিবার থেকে তোলা টাকার পরিমাণ। এখন এটার সাথে আবার সরকার অনুদান দিবে কত টাকা, 10,000 টাকা। তো সেটা তাহলে যোগ করব, যোগ করলাম আরও 10,000 টাকা। তো এই হলো মোট টাকা। এখন এই বিভিন্ন পরিবার থেকে তোলা সরকার অনুদানের টাকা, এই টাকা মিলে মোট যে টাকা হবে সেই টাকাটা দেওয়া হবে 30টি পরিবারের ভিতরে। তার মানে সেই টাকা যদি 30টি পরিবারের ভিতরে ভাগ করে দেওয়া হয় তাহলে 30 দিয়ে তাকে ভাগ করলে প্রত্যেক পরিবার কত টাকা পাবে সেটা বের করা যায়। প্রত্যেক মানে হচ্ছে একটি পরিবার। তো 30টি পরিবার যদি এই টাকাটা দেওয়া হয়, 30টি পরিবারকে, একটি পরিবারকে দেওয়া হবে এই 30 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা। তো এখন এই যে 185 আর এই 250 এটা হচ্ছে তোমার গুণ করতে হবে। তো এটা তুমি চাইলে এখানে রাফ দেখায় দিতে পারো, যে এখানে দেখায় দিতে হবে যে 185 ভাগ হচ্ছে 250। তো 0 দিয়ে গুণ করলে 0, 1 ঘর কাটা, 5 5 25 5, হাতে আমার 2, 5 8 40, 40 আর 2 42, 2 হাতে আমার 4, 5 অক্ষে 5 আর 4 9, 2 ঘর কাটা, এই 5 দুগুণি 10 0, হাতে আমার 1, 8 দুগুণি 16 আর 1 17 7, হাতে আমার 1, 2 অক্ষে 2 আর 1 3। তো এখন যদি আমরা যোগ করি দেখো 0 5 2 7 আর 9 হচ্ছে 16 6, হাতে আমার 1, 1 আর 3 হচ্ছে 4। তার মানে 46,250 টাকা। এটা হচ্ছে বিভিন্ন পরিবার থেকে তোলা টাকা, মানে 185টি পরিবার থেকে তোলা টাকা। তাহলে এটা আমরা এখানে লিখব 46,250। এর সাথে যোগ করব এই যে সরকারের দেয়া যে 10,000 টাকা, সেটা ভাগ করব কত দিয়ে, 30 দিয়ে। আচ্ছা, এখন তাহলে এখানে পেলাম আমরা কয় টাকা, 46,250 টাকা। আর এই সরকার যে 10,000 টাকা দিছে এটা তাহলে এটার সাথে যোগ করব। তাহলে দেখো 0 আর 0 যোগ করলে 0, এই 0 আর 5 যোগ করলে 5, এই 0 আর 2 যোগ করলে 2, এই 0 আর 6 যোগ করলে 6, এই 1 আর 4 যোগ করলে 5। 56,250 টাকা। এটাকে ভাগ করব কত দিয়ে, 30 দিয়ে। এখন এই 56,000কে যদি আমরা 30 দিয়ে ভাগ করি, এটাও তোমার এখানে রাফ দেখায় দিতে হবে। তো সেটা এখানে দেখায় দিলাম যে 30 ভাগ হচ্ছে 56,250। 56,000 কত, 250। এখন 30 56 ভিতরে যাবে হচ্ছে একবার, 30কে 1 দিয়ে গুণ করলে 30ই হবে, বিয়োগ করলে এখানে পাচ্ছি 6, 26 পাচ্ছি। এখান থেকে নামাবো হচ্ছে 2। এখন এই 2-এর ভিতরে 262, এই 262-র ভিতরে 30 কতবার যায় দেখো, 3 8 24। এই 3 এই 2-এর ভিতরে যায় না, 26-এর ভিতরে যায় 8 বার। আর যদি 3কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, 9 দিয়ে গুণ করি, 3 9 27 হয়ে যায়, বেশি হয়ে যাচ্ছে। তার মানে এটা 8 বারই যাবে। তো 8 0 0 3 8 24। এখানে 262 ছিল, এখানে পেলাম 240। এখন যদি বিয়োগ করি, এখানে 2 4 আছে, কত হলে 6 হবে, 2 হলো, 22 পেলাম। 2 দিয়ে মিলে গেল, 0 দেওয়ার প্রয়োজন। এখন এখান থেকে আবার 5 নামাবো, তাহলে 225। এটার ভিতরে আবার দেখো 3কে যদি 7 দিয়ে গুণ করি, 3 7 21, আবার 8 দিয়ে গুণ করলে 3 8 24, বেশি হয়ে যাচ্ছে, তার মানে 7ই হবে। এখানে লিখলাম 7, 7 0 0 3 7 21। এখানে 225, এখানে 210 পেলাম। বিয়োগ করলে এখানে 5, এখানে 1 15। আর এইখান থেকে এই যে 0 আছে সেটা এখন নামাইলাম। এখন এই 3 5 15, তার মানে 5 বার যাবে, 5 0 0 3 5 15 মিলে গেল। তাহলে বিয়োগ করলে 0। তাহলে আমরা এখানে ভাগফল কত পেলাম, 1875। তাহলে ভাগফল হচ্ছে 1875। তাহলে এই যে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে, প্রত্যেক পরিবার পাবে 1875 টাকা। এখানে লিখবো যে প্রত্যেকে 1875 টাকা করে পাবে। তো দেখো এই যে এখানে যে আমরা এইটা করলাম, এটা হচ্ছে রাফ। এই রাফ করে একটা হচ্ছে গুণ করলাম, আবার এই যে এটা হচ্ছে আমরা ভাগ করে এই মানগুলা বের করলাম। তো এখন নিচে যে 3 নম্বর অঙ্ক আছে, এখানে আবার গাণিতিক বাক্য দেয়া আছে, বলতেছে গাণিতিক বাক্য দিয়ে একটি গল্প তৈরি করো।
এইখানে যেমন দেখো এই যে একটা গল্প ছিল বা একটা অঙ্ক ছিল, সেটা থেকে আমরা গাণিতিক বাক্য দিয়ে সমাধান করছি। আর এখানে গাণিতিক বাক্যটাই দেওয়া আছে, গাণিতিক বাক্যর আলোকে এই যে এরকম একটা লেখা বা এরকম একটা গল্প তৈরি করতে হবে। তো আমরা দেখো এটার জন্য কি লিখতে পারি। দেখো আমরা এই মানের আলোকে বা এই গাণিতিক বাক্যের আলোকে আমরা গল্পটা এরকম সাজাতে পারি। দেখো এখানে আছে কি 36 বিয়োগ 18। তো আমরা এখানে লিখতে পারি যে হুম্মামের কাছে এই 36টা লিচু আছে। এখানে যেহেতু গাণিতিক বাক্যের প্রথমে 36, তো আমরা লিখতে পারি যে হুম্মামের কাছে 36টা লিচু আছে, নিজের জন্য 18টা লিচু রেখে বাকি লিচু 3 বন্ধুর বা 3 বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিল। দেখো এই যে 36 বিয়োগ 18 ভাগ 3। তো 36 থেকে 18 বিয়োগ করার পরে যে সংখ্যা থাকবে সেটাকে 3 দিয়ে ভাগ, এই কারণে বললাম যে বাকি লিচু 3 বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিল। এবার এরপরে আছে কি যোগ 6, তো লিখতে পারি এবং তাদের শিক্ষক ওই 3 বন্ধুকে আরও 6টি করে লিচু দিলে প্রত্যেকে কয়টি করে লিচু পাবে। তো এইভাবে আমরা গাণিতিক বাক্যটা সাজাতে পারি। তোমরা তোমাদের মতো করে এই ধারণার আলোকে তোমরা তোমাদের মতো করে কিন্তু এই গল্পটা সাজাতে পারো। তো এরপরে দেখো নিচে 4 নম্বরে এইখানে তোমার খালিঘর দেওয়া আছে, এই খালিঘরে মান বসাতে হবে এবং গল্প সাজাতে হবে। তো এইখানে আমরা লিখতে পারি এরকম যে প্রথমে লিখলাম 500, আর এইখানে লিখলাম হচ্ছে 20, আর এখানে লিখলাম হচ্ছে 5, আর এখানে ভাগ লিখলাম হচ্ছে 8। তো এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটা এখানে বসবে। তো গল্পটা আমরা এরকম সাজাতে পারি যে তোমার 8টি খাতা ও 5টি কলমের দাম হচ্ছে 500 টাকা। 8টি খাতা ও 5টি কলমের দাম কত? 500 টাকা। একটি কলমের দাম 20 টাকা হলে একটি খাতার দাম কত? দেখো এই যে 8টি খাতা ও 5টি কলমের দাম হচ্ছে, মোট টাকা হচ্ছে কত? 500। তো এখন একটি কলমের দাম হচ্ছে 20 টাকা। তো এখন একটি কলমের দাম যদি 20 টাকা হয়, 5টি কলমের দাম কত হবে? এই 20 গুণ 5, তাহলে চলে গেল এখানে কত? 100। তো এখন তাহলে এই 500 টাকা হচ্ছে মোট দাম, এই 8টি খাতা আর 5টি কলমের মোট দাম। তো এখন এইখান থেকে 5টি কলমের দাম যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে 8টি খাতার দাম পাবো। তাহলে এই 500 থেকে এটা বিয়োগ করলে থাকবে 400। 500 থেকে 100 বিয়োগ করলে থাকবে 400। তো এই 400 টাকা তাহলে কত হবে? 8টি খাতার দাম হবে। তো 8টি খাতার দাম যদি 400 টাকা হয়, সেখান থেকে আমরা 8 দিয়ে যদি ভাগ করি তাহলে একটি খাতার দাম পাবো। তো 8 দিয়ে ভাগ করলে এখানে পাবো হচ্ছে তোমার 400কে যদি 8 দিয়ে ভাগ করি এখানে পাবো 50। তার মানে একটি খাতার দাম কত হবে? 50। তো আমরা এখানে তাহলে মানও বসালাম এবং এটার আলোকে একটা গল্পও তৈরি করলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের যে এই যে 3 নম্বর আর 4 নম্বর হুবহু যে এরকম করতে হবে, বিষয়টা এরকম না। তোমরা যেটা তোমাদেরকে বুঝাইলাম এটার আলোকে যদি পরীক্ষা এরকম আসে, তোমরা নিজেদের মতো করে চাইলেও গল্প সাজাতে পারো বা এটাও দিতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা পরবর্তী পৃষ্ঠা মানে হচ্ছে 79 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।